Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Soil Rana with you. Welcome to Soil English Horizon. Dear students, today I like to share my views with you about a very important topic, and the topic is relative pronoun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্রোনাউনকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এই রিলেটিভ প্রোনাউন অন্যতম একটি, এবং রিলেটিভ প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন প্যারাগ্রাফ এবং প্যাসেজ লেখার জন্য এই রিলেটিভ প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার থাকে। এছাড়াও এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানতে হবে। এছাড়াও আমাদের প্রোনাউন রেফারেন্স জানার ক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে। এরপরে আমরা যদি কোনো একটি প্যাসেজের বা কোনো একটি সেন্টেন্সের বা কোনো একটি প্যারাগ্রাফের বাংলা করতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক কমপ্লেক্স সেন্টেন্সের মুখোমুখি হতে হয়। এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোর মধ্যে রিলেটিভ প্রোনাউন অনেক কমপ্লেক্স সেন্টেন্স থাকে। সেই সেন্টেন্সগুলোকে যদি আমরা বাংলা করতে চাই, তাহলে আমাদের এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে সুন্দর একটি ধারণা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও রিলেটিভ প্রোনাউনের আরো অনেক ব্যবহার আছে। তাই আমরা এখন রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানব। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে, তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আই রিপিট ইট। এরকম কতগুলো প্রোনাউন আছে যেই প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে, এবং পরে বসে যে নাউন বা প্রোনাউনের পরে বসেছে সেই নাউন বা প্রোনাউনকেই নির্দেশ করে, অথবা সেই নাউন বা প্রোনাউনকে বোঝায়, বা আমরা বলতে পারি সেই নাউন বা প্রোনাউনকে ইঙ্গিত করে, তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিলেটিভ প্রোনাউন কিন্তু শুধু নাউন বা প্রোনাউনের পরে বসবে, এবং পরে শুধু বসবে না, পরে বসে দুটি সেন্টেন্সকে একত্রিত করে একটি সেন্টেন্সে পরিণত করে। এই রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লোজ শুরু হয়। সাধারণত তিন ধরনের ক্লোজ থাকে: নাউন ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ। এই রিলেটিভ ক্লোজ যখন কোন নাউন বা প্রোনাউনের পরে বসে এবং সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, বা সেই নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে চিহ্নিত করে, তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। বা এই রিলেটিভ প্রোনাউন দ্বারা যদি কোনো ক্লোজ শুরু হয়, তখন তাকে রিলেটিভ ক্লোজ বলা হয়। আই রিপিট ইট। রিলেটিভ প্রোনাউন কোন ক্লোজের শুরুতে থাকলে সেই ক্লোজটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। নেক্সট, রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যান্টিসিডেন্ট চেনাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোন রিলেটিভ প্রোনাউন দেখব এবং এই রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, বা এটাও বলতে পারি রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পরের ফাইনাইট ভার্বটি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনের পরে থাকবে সেই নাউন বা প্রোনাউনটাকে বলতে হবে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বা এই পূর্বপদ অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটি থাকে সেই ভার্বটি নির্ধারিত হয়। অর্থাৎ ভার্বটি কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, তা নির্ধারিত হয় মূলত রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন বা অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ থাকে তা অনুযায়ী। যেমন
আই নো দ্য বয়, হি হ্যাজ স্টোলেন মাই পেন। আমি বালকটিকে চিনি, সে আমার কলমটি চুরি করেছে। এখানে আই নো দ্য বয় একটি সেন্টেন্স এবং হি হ্যাজ স্টোলেন মাই পেন এটাও একটি সেন্টেন্স, অর্থাৎ দুটি আলাদা সেন্টেন্স। এই দুটি আলাদা সেন্টেন্সকে যুক্ত করেছে কি দ্বারা? হু দ্বারা। এবং যখন যুক্ত করেছে তখন তার কি হলো? আই নো দ্য বয় হু হ্যাজ স্টোলেন মাই পেন। আমি বালকটিকে চিনি, যে আমার কলমটি চুরি করেছে। এই হু এই বয়কে বুঝাচ্ছে বা এই বয়কে নির্দেশ করছে, এবং কনজাংশনের মতো হু হ্যাজ স্টোলেন মাই পেন এটা একটি সেন্টেন্স ছিল, বা এই যে হি হ্যাজ স্টোলেন মাই পেন এই সেন্টেন্সটাকে কি করছে? কনজাংশনের মতো এই হু যুক্ত করেছে। তার মানে হু এ আই নো দ্য বয় এবং হি হ্যাজ স্টোলেন মাই পেন এই দুটি সেন্টেন্সের মধ্যে একটি সম্পর্ক, একটা রিলেশন তৈরি করেছে। আর এই রিলেশন তৈরি করছে বলেই এই যে হু, এই হুটাকে বলতে হবে রিলেটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসে আমরা অ্যান্টিসিডেন্টটা কি। এই হু কার পরে বসছে? দি বয়ের পরে, বা এই হু কাকে নির্দেশ করছে? দি বয়কে নির্দেশ করছে বা দি বয়কে বোঝাচ্ছে। এই জন্য এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন থাকবে বা যে প্রোনাউন থাকবে সেই নাউন বা প্রোনাউনকে বলতে হবে কি? অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে দি বয় হলো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, আর এই হু হলো রিলেটিভ প্রোনাউন। আর এই হু থেকে শুরু করে হু হ্যাজ স্টোলেন মাই পেন এই অংশটিকে বলতে হবে একটি রিলেটিভ ক্লোজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ। কেন আমরা এটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো বা কেন এটাকে রিলেটিভ ক্লোজ বলবো? কারণ হু হ্যাজ স্টোলেন মাই পেন, যে আমার কলমটি চুরি করেছে। তাহলে কে চুরি করেছে? এই দি বয়, এই বালকটি। অর্থাৎ এই হু হ্যাজ স্টোলেন মাই পেন এটা দিয়ে এই বালক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে বা বালকের একটি পরিচয় দিয়েছে। এই বালকটিকে যে আমার কলমটি চুরি করেছিল। এছাড়া এটাকে আমরা রিলেটিভ ক্লোজ কেন বলবো? কারণ এই যে ক্লোজটা, এই ক্লোজের শুরুতে হু একটি রিলেটিভ প্রোনাউন আছে, এই জন্য এই হু থেকে শুরু করে এই অংশটাকে আমরা বলবো একটি রিলেটিভ ক্লোজ, বা এই অংশটাকে বলবো একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক তাই হু হলো এখানে রিলেটিভ প্রোনাউন, দি বয় এটা হলো অ্যান্টিসিডেন্ট, কেননা দি বয় এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসেছে, এই জন্য এটা অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। এবং হু হ্যাজ স্টোলেন মাই পেন, এই হু হ্যাজ স্টোলেন মাই পেন এটা হলো রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো কোন কোন প্রোনাউন গুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত হু, হুম, হুচ, হুইচ, দ্যাট, অ্যাজ, বাট ইত্যাদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে হু, হুম, হুচ, হুইচ, দ্যাট, অ্যাজ এবং বাট সাধারণত রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। পার্সোনাল প্রোনাউন এর মতো এই রিলেটিভ প্রোনাউনের তিনটি অবস্থানে বসতে পারে। দ্যাট ইজ, পার্সোনাল প্রোনাউন যেমন সাবজেক্টিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে, পসেসিভ হতে পারে, ঠিক তেমনি এই রিলেটিভ প্রোনাউনও সাবজেক্টিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে এবং পসেসিভ হতে পারে। তবে রিলেটিভ প্রোনাউন হু এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো অবজেক্ট হিসাবেও, দ্যাট ইজ অবজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হুকে সাবজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, এবং হু যখন সাবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হয় যে বা যারা। এই হু যখন অবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তার ফর্মটি হবে হুম, অর্থাৎ হু এর অবজেক্টিভ ফর্ম হলো হুম। এবং হু যখন অবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে হুম হিসাবে, তখন তার অর্থ হবে যাকে বা যাদেরকে। সিঙ্গুলার হলে হবে যাকে, আর প্লুরাল হলে হবে যাদেরকে। এই হু এর পসেসিভ ফর্ম হলো হুজ, এবং এর অর্থ হলো যার বা যাদের। যদি সিঙ্গুলার হয় তবে আমরা বলবো যার, আর যদি প্লুরাল হয় তাহলে আমরা বলবো যাদের। এই হু
হুম, হুজ এই তিনটি শুধু ব্যক্তির নামের পরে বসে, অর্থাৎ যা দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাবে, যে নাউন দ্বারা বা যে প্রোনাউন দ্বারা শুধু ব্যক্তির নামকে বোঝাবে বা কোনো ব্যক্তিকে বোঝাবে, তারপরেই শুধু এই হু, হুম এবং হুজ বসবে। এরপরে আসি আমরা হুইচ। হুইচেরও তিনটি ফর্ম আছে। হুইচ এটি হলো সাবজেক্টিভ ফর্ম, হুইচের অবজেক্টিভ ফর্ম হুইচ এবং পসেসিভ ফর্ম হলো অফ হুইচ। হুইচ যখন সাবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় যা বা যেটি। আবার এই হুইচ যখন অবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় যা বা যেটি। এই হুইচ যখন পসেসিভ হিসাবে ব্যবহৃত হয় তখন হয় অফ হুইচ, এবং অফ হুইচের অর্থ হলো যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি এই হুইচ তা সাবজেক্টিভ হোক, অবজেক্টিভ হোক অথবা পসেসিভ হোক, এই হুইচ কার পরে বসে, কোন নাউনের পরে বসে? হুইচ শুধু বস্তু বা প্রাণীর নামের পরে বসে। আই রিপিট ইট, এই হুইচ শুধু বস্তু এবং প্রাণীর নামের পরে বসে। হুইচ কখনোই কোনো ব্যক্তির নামের পরে বসে না। এরপর আসি দ্যাট প্রসঙ্গে। এই দ্যাটও একটি রিলেটিভ প্রোনাউন। দ্যাট অর্থ যে বা যা। এই দ্যাট যখন সাবজেক্টের স্থানে বসে তখন তার অর্থ হয় যে বা যা। এই দ্যাট যখন অবজেক্টের স্থানে বসে তখন তার অর্থ হয় যে বা যারা, যা বা যেটি। দ্যাটের সাধারণত কোনো পসেসিভ ফর্ম নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দ্যাট তা সাবজেক্টিভ হোক এবং অবজেক্টিভ হোক কোথায় বসে? এই দ্যাট ব্যক্তি, বস্তু ও প্রাণীর পরে বসে, বা দ্যাট ব্যক্তি, বস্তু ও প্রাণীকে নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে হু শুধু ব্যক্তির পরিবর্তে বা ব্যক্তির নামের পরে বসে, হুইচ বস্তু ও প্রাণীর নামের পরে বসে, আর দ্যাট এই দ্যাট ব্যক্তির পরে বসতে পারে, বস্তুর পরে বসতে পারে এবং প্রাণীর নামের পরেও বসতে পারে। তো এই তো গেল রিলেটিভ প্রোনাউনের অবস্থানগত ব্যবহার। দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউনকে আমরা তিনটি অবস্থানে ব্যবহার করতে পারি, সাবজেক্টিভ হিসাবে, অবজেক্টিভ হিসাবে এবং পসেসিভ হিসাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আরো সুন্দর ধারণা পাব। এখানে আরো কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। আশা করি এই এক্সাম্পল গুলো ব্যাখ্যা করার পরে, বিশ্লেষণ করার পরে তোমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে, অ্যান্টিসিডেন্ট সম্পর্কে এবং রিলেটিভ ক্লোজ সম্পর্কে বা অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে আরো সুন্দর ধারণা পাবে। ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি এই কাজটি করেছি। এখানে এই যে হু, এই হুটা হলো একটি রিলেটিভ প্রোনাউন। এই হু এখানে আই এর পরে বসেছে। আই একটি প্রোনাউন, দ্যাট ইজ একটি পার্সোনাল প্রোনাউন। আই বলতে আমি একজন ব্যক্তি, দ্যাট ইজ হু এখানে ব্যক্তির পরিবর্তে বসেছে এরকম একটি প্রোনাউন, সেই প্রোনাউনের পরে হু বসেছে। এই হু এর অ্যান্টিসিডেন্ট হলো এখানে আই। এই যে হ্যাভ, এই হ্যাভ কিন্তু হু এর কারণে হয় নাই, এই আই এর কারণে, অর্থাৎ এই অ্যান্টিসিডেন্ট আই এর কারণে এখানে হ্যাভ বসেছে। আই হ্যাভ, নট হু হ্যাভ। আই রিপিট ইট, এই আই হলো অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে হ্যাভ বসেছে। হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটি একটি রিলেটিভ ক্লোজ, কারণ এই ক্লোজের শুরুতে হু আছে। দ্যাট ইজ, আমরা জানি যে ক্লোজের শুরুতে রিলেটিভ প্রোনাউন থাকে সেই ক্লোজটিকে বলতে হবে রিলেটিভ ক্লোজ। এছাড়া হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারি, কারণ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই ক্লোজটি এই আই এর পরে বসে, দ্যাট ইজ এই পার্সোনাল প্রোনাউনটির পরে বসে আই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। দ্যাট ইজ ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমিটাকে যে কাজটা করেছি।
নেক্সট, আই নো দ্য বয় হুম আই হেল্পড। আমি বালকটাকে চিনি যাকে আমি সাহায্য করেছিলাম। এখানে আমি বালকটাকে চিনি হুম, যাকে। এই হুম বলতে কাকে বোঝাচ্ছে? হুম বলতে দি বয়কে বোঝাচ্ছে। যেহেতু এই হুম এই দি বয় নাউনটির পরে বসেছে, এই জন্য এই হুম একটি রিলেটিভ প্রোনাউন। কেননা এই আগের যে আই নো দা বয় এবং পরের যে আই হেল্প, এই দুটি সেন্টেন্সের মাঝে একটি সম্পর্ক স্থাপন করেছে এই হুম, এই প্রোনাউনটি, যার কারণে এটিকে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউন যেহেতু এই দি বয় নাউনটির পরে বসেছে, এই জন্য দি বয় হলো অ্যান্টিসিডেন্ট। আর হুম আই হেল্প এটি একটি রিলেটিভ ক্লোজ, কেননা এই ক্লোজের শুরুতে হুম আছে। এছাড়াও হুম আই হেল্প এটা একটি অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এই হুম আই হেল্প বলতে কাকে বোঝাচ্ছে? এই দি বয়কে বোঝাচ্ছে। থার্ড এক্সাম্পলটি হলো আই নো দ্য বয় হুজ ফাদার ডাইড ইয়েস্টারডে। আমি বালকটিকে চিনি যার বাবা গতকালকে মারা গিয়েছিল। এখানে এই যে হুজ, এটি হলো একটি রিলেটিভ প্রোনাউন, দ্যাট ইজ পসেসিভ রিলেটিভ প্রোনাউন। এই দি এর পরে বসেছে। আর এই দি বয় হলো একটি অ্যান্টিসিডেন্ট। এবং হুজ ফাদার ডাইড ইয়েস্টারডে এটি হলো একটি অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ হুজ ফাদার ডাইড ইয়েস্টারডে এটা এই দি বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। এছাড়া এই ক্লোজটিকে আমরা রিলেটিভ ক্লোজ বলতে পারি, কারণ এই ক্লোজের শুরুতে একটি রিলেটিভ প্রোনাউন আছে। In the fourth example, the table whose legs are broken was bought yesterday. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে whose এটি একটি পসেসিভ রিলেটিভ প্রোনাউন। আর আমরা জানি পসেসিভ রিলেটিভ প্রোনাউনের পর একটি নাউন বসে। এখানে হুজ এরপর একটি নাউন বসেছে। এখানেও হুজ এরপরও একটি নাউন বসেছে। তবে এই হুজ এই হুজ দ্বারা ব্যক্তিকে বোঝায়, আবার এই হুজ দ্বারা বস্তুকে বোঝায়। এখানে হুজ বলতে হুজ টেবিল, হুজ লেগস বলতে এখানে এই টেবিলের লেগকে বোঝাচ্ছে। দ্যাট ইজ এই হুজ এখানে এই বস্তুর টেবিলের পরে বসেছে, বস্তুর পরে বসেছে। এবং এই হুজ থেকে শুরু করে হুজ লেগস আর ব্রোকেন, এই অংশটুকে বলতে হবে একটি রিলেটিভ ক্লোজ, যেহেতু হুজ হলো রিলেটিভ প্রোনাউন। আবার এই হুজ লেগস আর ব্রোকেন এই অংশটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ হুজ লেগস আর ব্রোকেন এটা এই নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে রিলেটিভ ক্লোজ, এই রিলেটিভ ক্লোজ কিন্তু একটি প্রিন্সিপাল ক্লোজের মাঝে বসেছে, অর্থাৎ রিলেটিভ ক্লোজকে আমরা প্রিন্সিপাল ক্লোজের ভিতরেও ব্যবহার করতে পারি। In the fifth example, the pen which I bought yesterday has been lost today. যে কলমটিকে আমি গতকালকে কিনেছিলাম তা আজ হারিয়ে গেছে। এখানে হুইচ, এই হুইচ দ্বারা এখানে দি পেনকে বোঝাচ্ছে বা নির্দেশ করছে। অতএব হুইচ হলো এখানে একটি রিলেটিভ প্রোনাউন। আর হুইচ যেহেতু এই নাউনের পরে বসেছে, দি পেনের পরে বসেছে, এই জন্য এই দি পেন হলো একটি অ্যান্টিসিডেন্ট। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুইচ আই বট ইয়েস্টারডে এটি হলো একটি রিলেটিভ ক্লোজ বা একটি অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এই হুইচ যেহেতু রিলেটিভ প্রোনাউন, এই জন্য এটাকে আমরা বলবো রিলেটিভ ক্লোজ। আবার হুইচ আই বট ইয়েস্টারডে এটা যেহেতু দি পেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, এই জন্য হুইচ আই বট ইয়েস্টারডে এটিকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ। The example number 6, the pen that I bought yesterday has been lost today. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দ্যাট, এই দ্যাট ঠিক আগের মতোই হুইচ যেমন বস্তুর পরে বসে বা বস্তুকে ইঙ্গিত করে, ঠিক তেমনি দ্যাটও বস্তুকে ইঙ্গিত করতে পারে। দ্যাটের এরকম একটি রিলেটিভ প্রোনাউন যা ব্যক্তি এবং বস্তু দুটিকেই ইঙ্গিত করে। দ্য পেন দ্যাট আই বট ইয়েস্টারডে হ্যাজ বিন লস্ট টুডে, এখানে দ্যাট বলতে এই দি পেনকে বোঝাচ্ছে, আর তাই এই দ্যাট হলো একটি রিলেটিভ প্রোনাউন। আর দ্যাট দ্বারা যেহেতু এই ক্লোজটি শুরু হয়েছে, এই জন্য
দ্যাট আই বট ইয়েস্টারডে, এটি হলো একটি রিলেটিভ ক্লোজ, বা এই অংশটিকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এই ক্লোজটা ওই নাউন দি পেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। এখানে তিনটি ক্লোজ, হুজ লেগস আর ব্রোকেন, হুইচ আই বট ইয়েস্টারডে এবং দ্যাট আই বট ইয়েস্টারডে, এই তিনটি ক্লোজে কিন্তু একটি প্রিন্সিপাল ক্লোজের ভিতরে বসানো হয়েছে। In the last example, this is the boy that has lost his bag. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই দ্যাট দি বয়, বয়ের পরে বসেছে এবং দি বয়কে ইঙ্গিত করেছে, কিন্তু আগে যে দ্যাট, এটা দি পেন, এটা একটা বস্তুর পরে বসে দি পেনকে বোঝাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দ্যাট হলো একটি রিলেটিভ প্রোনাউন, আর দ্যাট যেহেতু দি বয়ের পরে বসে, জন্য এটাকে বলবো আমরা অ্যান্টিসিডেন্ট। এবং দ্যাট হ্যাজ লস্ট হিজ ব্যাগ, এই অংশটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ দ্যাট হ্যাজ লস্ট হিজ ব্যাগ এই অংশ দ্বারা এই দি বয় সম্পর্কে তথ্য দিয়েছে। এছাড়া দ্যাট যেহেতু একটি রিলেটিভ প্রোনাউন, এই জন্য এই ক্লোজটিকে আমরা রিলেটিভ ক্লোজ বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেয়েছো। আর তোমরা যদি খুব সুন্দর একটি ধারণা পেয়ে থাকো এবং আমার এই ক্লাসটি যদি পছন্দ করো, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করে রাখো। এট দ্য সেম টাইম কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট আশা করছি। এবং আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং উপরে যে বেল আইকন আছে সেখানে প্রেস করে রাখো, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।